আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য। ভূ রাজনীতি, ভূ অর্থনৈতিক বিবেচনায় বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে, কার সঙ্গে তার সুসম্পর্ক, কার সঙ্গে তার বৈরিতা, সেগুলো নিয়ে অনেক রকমের আলোচনা আমরা গত কয়েক বছর ধরেই করছি, শুনছি। কিছু জটিলতার মধ্যেও বাংলাদেশ আছে এবং বাংলাদেশ এই অঞ্চলের যে প্রধান দুই বৈরী শক্তি চীন এবং ভারতের মধ্যে কিভাবে ব্যালেন্স রক্ষা করে চলেছে সেগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। 5ই অগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশ আসলে কোন দিকে ঝুঁকে পড়ছে, বিশেষ করে অতি সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের চীন সফর এবং সেই সফরকে কেন্দ্র করে চীনের নানা সহায়তার আশ্বাস, সেগুলো নিয়ে নানা মহলে নানা রকমের আলোচনা আছে। চীন বাংলাদেশের দীর্ঘদিনের ডেভেলপমেন্ট পার্টনার, আমরা জানি। অনেকে দৃশ্যমান প্রকল্পে, বিশেষ করে অবকাঠামোগত খাতে চীনের ঋণ আছে, সহায়তা আছে, এগুলো দৃশ্যমান। সবাই মনে করছেন যে অনেক কিছু তারা করছে, কিন্তু এর মধ্যে অনেক ফাঁক ফোকর আছে, অনেক রকমের স্ট্র্যাটেজিক ইস্যুজ আছে এবং এর মধ্যে করাপশনও একটা বড় ইস্যু। ঠিক যেগুলো প্রয়োজনীয় দেখা যায় না, সেই সব জায়গায় চীনের ইনভেস্টমেন্ট খুব বেশি বা সহায়তা, আর্থিক সহায়তা আমরা দেখি না। অনেকদিন ধরেই বাংলাদেশের নদী ব্যবস্থাপনা চীন অংশ নিতে চাইছে এবং বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, বিশেষ করে তিস্তা প্রকল্প নিয়ে অনেক কথা হয়েছে। ভারতের সহযোগিতা, ভারতের বৈরিতা, চীনের সহযোগিতা, কে কি করবে এবং বাংলাদেশে আসলে কি করা উচিত, সেগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় চীনের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা এখন দেশীয় এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণী মহলে আমরা লক্ষ্য করছি এবং এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের নদ নদীর প্রকৃতি, চীনের নদী ব্যবস্থাপনার অভিজ্ঞতা এবং অতীতের বিদেশি প্রভাবিত পরিকল্পনার ফলাফল যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে এই সহযোগিতা যেমন সম্ভাবনার একটা বড় দ্বার খুলে দিতে পারে, তেমনি অন্ধ অনুসরণের ফলে দীর্ঘমেয়াদী বিপর্যয়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না এবং বিপর্যয়টা অবশ্যই বাংলাদেশের জন্য, বাংলাদেশের দিক থেকে সেটা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। নদী ব্যবস্থাপনায় চীনা সহযোগিতার সূচনা এবং এর বর্তমান যে প্রেক্ষাপট, সেটা একটু আলোচনা করি। যদি এই আলোচনার এই পর্যায়ে বাংলাদেশ চীন দ্বিপক্ষীয় সম্পর্কের প্রেক্ষিতে নদী ব্যবস্থাপনায় চীনের আগ্রহ প্রথম প্রকাশ পায় 2016 সালে। তখন শেখ হাসিনা সরকারে তিনি প্রধানমন্ত্রী। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফর করবার ঠিক আগে অনেকেরই স্মরণ থাকার কথা, তখনই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর আওতায় চীন $11 বিলিয়ন ঋণ প্রদানের ঘোষণা দেয়। চীনের এই প্রস্তাবনায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো এবং চীনা কোম্পানি পাওয়ার চায়নার মধ্যে আলোচনার একটা সূত্রপাত ঘটে। এই আলোচনার অর্থাৎ পাউবো এবং চীনের কোম্পানির এই আলোচনার ধারাবাহিকতায় স্থায়িত্বশীল নদী ব্যবস্থাপনা কর্মসূচি নামে একটি প্রস্তাবিত পরিকল্পনার খসড়া তৈরি করা হয় এবং যেটির মূল লক্ষ্য ছিল বাংলাদেশের বড় নদীগুলোর দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার। আপনারা যদি স্মরণ করেন সেই সময়কার কথা, অনেকেই স্মরণ করতে পারবেন। পরবর্তীতে বাংলাদেশের তিস্তা নদী নিয়ে ভারত বাংলাদেশ বিতর্কের পরিপ্রেক্ষিতে, এবং এই বিতর্ক অনেক পুরনো বিতর্ক, এই বিতর্কের পরিপ্রেক্ষিতে চীনের সাহায্যকে বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। ফলে যমুনার বদলে তিস্তা নদীকে অগ্রাধিকার দিয়ে তিস্তা নদী পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা প্রকল্প প্রণয়ন করে পাওয়ার চায়না, চীনের এই কোম্পানি। কিন্তু প্রকল্পটির বাস্তবায়নে বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক দ্বিধা এবং ভারতের আপত্তির ফলে প্রকল্পটি থমকে যাওয়ার অন্যতম একটা বড় কারণ হয়ে দাঁড়ায় এবং ভারতও এগিয়ে এসে একসময় বলে যে আমরাই এটা করে দিব, যদিও তিস্তার পানির যে সংকট, সেটা ভারতের সঙ্গে এবং ভারতের অনীহা বা অনাগ্রহের কারণেই বাংলাদেশি সংকটে আছে এবং দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো নিষ্পত্তি বাংলাদেশ করতে পারছে না ভারতের সঙ্গে। সাম্প্রতিককালে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চীন সফরে তিনি আবারও তিস্তা নদী সহ নদী ব্যবস্থাপনায় চীনের সক্রিয় অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। তিনি এমনকি চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের নদ নদীর জন্য 50 বছরের একটা মহা পরিকল্পনা তৈরির অনুরোধ জানান। বিষয়টি অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই প্রস্তাব আপাত দৃষ্টিতে আশাব্যঞ্জক মনে হলো, এর পেছনে রয়েছে বেশ কিছু উদ্বেগ এবং সতর্ক বার্তা। আমি জানি না প্রফেসর মোহাম্মদ ইউনূস বা তার সরকার এই বিষয়গুলো বিবেচনার মধ্যে কখনো নিয়েছেন কিনা। একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে, পূর্বের অভিজ্ঞতা এবং বাস্তবতা, এই দুটোকে মুখোমুখি দাঁড়িয়ে আসলে সবকিছু ভাবতে হবে। বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় বিদেশি পরিকল্পনার ইতিহাস একেবারে খুব যে নতুন তা নয়। 50-এর দশকে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি IECO বাংলাদেশের জন্য একটি বিশদ পানি সম্পদ ব্যবস্থাপনা মহাপরিকল্পনা প্রণয়ন করে।
এই পরিকল্পনাটির মূল ভিত্তি ছিল বাণিজ্যিক পন্থা, যা বিশেষ করে বেষ্টনী পন্থা নামে পরিচিত। এটি প্লাবন ভূমিকে নদী থেকে বিচ্ছিন্ন করবার লক্ষ্যে অসংখ্য বাঁধ, স্লুইস গেট নির্মাণ এবং নদীকে নিয়ন্ত্রণ করার একটি কৌশলগত ব্যবস্থা ছিল বলা যেতে পারে। তো এই প্রস্তাবনা, এই ধারণা একেবারে যে নতুন সেটা একেবারেই নয়। সো যে কথা বলছিলাম যে এই মডেল বাস্তবায়নের ফলে বাংলাদেশের নদ নদী ক্রমাগত সংকুচিত এবং মৃতপ্রায়, প্রাকৃতিক প্রবাহ বন্ধ হওয়ায় নদীর পানিবাহিত বা পলিবাহিত যে ভূমি গঠনের প্রক্রিয়া সেটা ভেঙে পড়ে। প্লাবন ভূমি হারিয়ে গিয়ে একদিকে যেমন ভূমি উর্বরতা হ্রাস পেয়েছে, অন্যদিকে জলাবদ্ধতা এবং নদী ভাঙনের ঝুঁকি বহু গুণে বেড়ে গেছে। নদী ভাঙন আমরা দেখতে পাই সারা দেশেই হচ্ছে, জলাবদ্ধতাও আমরা প্রতিনিয়ত, বিশেষ করে একটু বৃষ্টি টেষ্টি হলে তো আমরা সারা দেশের মানুষই সেটা লক্ষ্য করি। এখন চীনা নদী ব্যবস্থাপনা নিয়ে যদি আমরা কথা বলি এবং তার বাস্তবতা এবং সীমাবদ্ধতাগুলো কি, চীন যে নদী ব্যবস্থাপনা মডেল অনুসরণ করেছে তা বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সরাসরি মিল খুঁজে পাওয়া একেবারে। চীনের ইয়াংশি এবং হুয়াংহো নদীগুলো সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরেই প্রবাহিত এবং পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সেসব নদীর উপর বিপুল সংখ্যক বাঁধ নির্মাণ সম্ভব হয়েছে চীনে। ৩ গিরিখাত বাঁধ বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইয়াংশি নদীতে নির্মিত হওয়ায় নদীর পলিবাহিত প্রবাহ প্রায় ৯০% হ্রাস পেয়েছে, যা ডেল্টার একটা বড় ধরনের বলা যেতে পারে অবক্ষয় ঘটাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়, এটা বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন। কারণ হচ্ছে যে বাংলাদেশের নদীর ৯০% জলপ্রবাহ সীমান্তের বাইরে থেকে আসে এবং প্রবাহের ঋতুভেদ অত্যন্ত প্রকট, ফলে বাঁধ নির্ভর মডেল কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম, বরং পরিবেশগত এবং সামাজিক বিপর্যয় ডেকে আনতে পারে এই পরিকল্পনা, যেটা চীনের সঙ্গে করবার চিন্তা হচ্ছে। পাওয়ার চায়নার তিস্তা প্রকল্প, এটা নিয়ে অনেকের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে, উদ্বেগ আছে। তিস্তা নদী পুনরুদ্ধার প্রকল্পে পাওয়ার চায়না যেভাবে নদীর গড় প্রস্থ এবং প্রস্থ ৩০০০ মিটার থেকে ৮১৬ মিটারে কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে, তা শুধুমাত্র প্রকৌশলগত নয়, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং দিক থেকে নয়, পরিবেশগতভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নদীর প্রাকৃতিক চরিত্রের এমন আমূল পরিবর্তন দীর্ঘমেয়াদী নদীর প্রবাহ, পরিবেশ এবং জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন এবং তাদের এই বিশ্বাস বা মনে করবার পক্ষে যথেষ্ট বৈজ্ঞানিক যুক্তি রয়েছে বলে আমার কাছে মনে হয়। উল্লেখযোগ্য হচ্ছে এখানে এই বিষয়গুলো যে এখনো এই প্রকল্পের কোনো সম্ভাব্যতা সমীক্ষা জনসমক্ষে আনা হয়নি, যা একটা বড় উদ্বেগের বিষয়। গণশুনানির আয়োজন হলেও তা প্রকল্পের মূল ঝুঁকি, সম্ভাব্য পরিবেশগত এবং সামাজিক প্রভাব বিষয়ে কোনো স্বচ্ছতা সৃষ্টি করতে পারেনি। সব মিলিয়ে লুকোচুরির বিষয় এখানে লক্ষণীয়। এখানে দেশীয় প্রযুক্তি এবং বাস্তবভিত্তিক কৌশলের প্রয়োজনীয়তা কথা অনেকে বলছেন যে বাংলাদেশের নদ নদী ব্যবস্থাপনায় বিদেশি দৃষ্টিভঙ্গির বদলে দেশীয় বাস্তবতা এবং প্রযুক্তি ব্যবহারে জোর দেওয়া এখন একটা সময়ের দাবি। আমরা সবাই জানি, সবাই অনুভব করি নদীমাতৃক বাংলাদেশ এবং নদীর সঙ্গে মানুষ, মাটি, জলবায়ু এবং সংস্কৃতির যে গভীর সম্পর্ক তা শুধুমাত্র স্থানীয় পর্যবেক্ষণ, গবেষণা ও অভিজ্ঞতার মাধ্যমে পূর্ণাঙ্গভাবে অনুধাবন করা সম্ভব। এবং এটা আমাদের মাথায় রাখতে হবে যে নদী হচ্ছে স্বাধীনভাবে তার নিজস্ব চরিত্র আছে, সেই চরিত্র অনুযায়ী চলতে পছন্দ করে। প্রকৃতিক সম্মত এবং উন্মুক্ত পন্থা যেখানে দলীয় নদীর স্বাভাবিক প্রবাহকে রক্ষা করে, পাড়ের স্থিতিশীলতা নিশ্চিত করে, পলি বালুর স্বাভাবিক বন্টনকে সহায়তা করে এবং প্লাবন ভূমিকে সচল রাখে, এ ধরনের মডেল এখন সবচেয়ে প্রাসঙ্গিক, বিশেষ করে বাংলাদেশের নদ নদীগুলোর জন্য। কূটনৈতিক সুযোগ বনাম আত্মনির্ভরতা, এটা আসলে কূটনীতির জন্য এবং একটা দেশের আত্মমর্যাদার জন্য অত্যন্ত জরুরি। অধ্যাপক মোহাম্মদ ইউনূস চীনের সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ এবং বাণিজ্য খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, যা যৌক্তিক এবং সময়োপযোগী বলে কেউ মনে করেন। বিশেষত নীলফামারীতে প্রস্তাবিত ১০০০ শয্যার হাসপাতাল স্থাপন এবং চিকিৎসা পর্যটন উন্নয়নের প্রভাব স্থানীয় জনগণের জন্য একটা বড় সুযোগ হতে পারে। কিন্তু এই সম্পর্ক আরো শক্তিশালী করবার জন্য বা শক্তিশালী করতে গিয়ে দেশের মৌলিক পরিকল্পনা কাঠামো চীনা কোম্পানির হাতে তুলে দেওয়া আত্মনির্ভরতা এবং স্বাধিকারের পরিপন্থী হতে পারে বলে আমার কাছে বিশেষভাবে মনে হয়। এবং আমি মনে করি যে আমার এই চিন্তার সঙ্গে, আমার এই মনে হওয়ার সঙ্গে অনেকেই যারা একটু যুক্তি দিয়ে দেখবার চেষ্টা করবে তারা একমত হবেন। নদী কেবল প্রাকৃতিক কোনো সম্পদ নয়, এটি বাংলাদেশের জীবন এবং সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
তিস্তা বা যমুনার মতো নদীর সঙ্গে মানুষের সম্পর্ক বহু প্রজন্ম ব্যাপী। এই সম্পর্ককে শুধু একটি প্রযুক্তিগত ইস্যু হিসেবে দেখলে তা বিভ্রান্তিকর হতে বাধ্য। প্রকৃতিকে প্রকৃতির মতো দেখা উচিত, প্রাকৃতিক বিষয়গুলোকে প্রাকৃতিক বিষয়ের মতো দেখা উচিত। অতীতের মতো এবারও যদি কোনো বিদেশি কোম্পানি নির্ভর একমাত্রিক পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে তার ফল হতে পারে পরিবেশগত বিপর্যয়, অর্থনৈতিক ক্ষতি এবং সামাজিক একটা বিক্ষোভ। 21 শতকের বাংলাদেশ অবশ্যই পরিকল্পনা এবং প্রযুক্তির দিক থেকে স্বনির্ভরতা অর্জন করতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা অবশ্যই স্বাগত এবং এই সহযোগিতা ছাড়া আমরা চলতে পারবো না, তবে তা হতে হবে সমতুল্য অংশীদারিত্বের ভিত্তিতে, অন্ধ অনুসরণের নয়। আমাদের রাজনৈতিক নেতৃত্বের, বিশেষ করে যারা সরকারে আছেন, তাদের এটা মাথায় রাখতে হবে। সুতরাং নদী ব্যবস্থাপনার মতো জীবন মৃত্যুর প্রশ্নে জাতীয় স্বার্থ ও স্থানীয় বাস্তবতা সর্বাগ্রে বিবেচ্য হওয়া উচিত। সেখানেই টিকবে ভবিষ্যৎ বাংলাদেশ। শেষ করবার আগে আর যে কথা আমি বলতে চাই, বিশেষ করে যারা গাড়ি চালান বা নানান যানবাহন নিয়ে পথে চলেন, পারতপক্ষে হর্ন বাজাবেন না। পৃথিবীর কোনো সভ্য দেশে গাড়ির হর্ন কিন্তু শোনা যায় না। এটা এক ধরনের শব্দ দূষণ, বিরক্তিকর। অনেকে দেখা যায় রাস্তায় ট্রাফিক আছে, গাড়ির সামনের গাড়ি নড়তে পারছে না, কিন্তু তারপরে হর্ন বাজিয়ে চলেছেন। এই কাজটি আপনারা করবেন না, কেউই করবেন না। একই সঙ্গে যারা পথচারী, তারাও একটু পথ চলতে সতর্ক থাকবেন। ওই পথ চলবার সময় কানে একটা মোবাইল নিয়ে হাঁটবেন এবং গাড়ির ড্রাইভারকে বা যিনি গাড়ি চালক, তাকে অভিযুক্ত করবেন কোনো একটা দুর্ঘটনা ঘটলে, সেটা